أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم. هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العلي العظيم. সূরাতুর রুম এর 40 ও 41 নং আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে রূপ। আল্লাহ তাআলা সেই পরাক্রমশালী সত্তা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের রিজিক দান করেছেন, তিনি আবার তোমাদের মৃত্যু দেবেন, কিয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দেবেন। তোমরা যাদের আল্লাহর সাথে শরীক করে নিয়েছো, তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে? মূলত তারা আল্লাহর সাথে যাদের শরীক বানায়, তিনি তার থেকে পবিত্র এবং অনেক মহান। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ তাআলা তাদের কিছু কাজকর্মের জন্য তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান। আশা করা যায় এর ফলে তারা সেসব কাজ থেকে ফিরে আসবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। এখন আমি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ সম্পর্কে বক্তব্য রাখতে চাই। মাননীয় সদস্যবৃন্দ, আমি এটা শেষ করে নিই, বিশেষ অধিকার শেষ করে নিই, তারপরে মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1 বিশেষ অধিকার প্রশ্নে একটি নোটিশ দিয়েছেন। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্য পয়েন্ট অফ অর্ডার সম্পূরক প্রশ্ন বা বিভিন্ন জরুরি কারণে হাত তুলে থাকেন। মাননীয় স্পিকার সব দিকে চোখ রাখতে মাঝে মাঝে অসুবিধা অনুভব করেন, তাই সামনের টেবিলে অবস্থানরত কোনো স্টাফকে কার হাত আগে উঠল এই সিরিয়াল ঠিক করার দায়িত্ব পালন করে মাননীয় স্পিকারকে সহযোগিতা করলে আগে হাত উঠানো ব্যক্তি তার অধিকার পেতে পারেন। মাননীয় সদস্য, আমার সামনে টেবিলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ কর্মকর্তাগণ
আমাকে আমার প্রয়োজন মতো তথ্য দিয়ে সংসদ পরিচালনায় সাচিবিক সহায়তা প্রদান করেন। কার্যপ্রণালী বিধির 54(3) বিধি অনুযায়ী সংসদ সচিবালয় সম্পর্কে সংসদে সরাসরি প্রশ্ন উত্থাপন করা বিধিসম্মত নয়। বিষয়টি কেবলমাত্র ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে স্পিকারকে প্রশ্ন করা যেতে পারে। উপরন্তু বৈধতার প্রশ্ন উত্থাপনের জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সদস্যের বৈধতার প্রশ্ন উত্থাপনে সাফল্য নির্ভর করে সরাসরি স্পিকারের দৃষ্টি গোচরীভূত হওয়া। তাই 164 বিধিতে আপনার প্রদত্ত নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। বিশেষ অধিকার সম্পর্কিত দ্বিতীয় নোটিশটিও দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1। বিশেষ অধিকার প্রশ্নে আরও একটি নোটিশ দিয়েছেন। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, সংসদের সিদ্ধান্ত আজান হলেই 30 মিনিটে বিরতি দেওয়া। অ্যাকর্ডিংলি জোহর, আসর ও মাগরিব নামাজের বিরতি সুষ্ঠুভাবেই চলছে, কিন্তু এশার নামাজের বিরতি হচ্ছে না। এই ব্যাপারে নীতি নির্ধারণী ফোরামে কোনো আলোচনা হয়েছে কিনা জানা নেই। তাই এশার নামাজের বিরতির ব্যাপারে মাননীয় স্পিকারের প্রয়োজনীয় নির্দেশনা পেলে ভালো হয়। আল্লাহ হাফিজ। আমার বক্তব্য হচ্ছে, মাননীয় সদস্য, সংসদে প্রচলিত রেওয়াজ অনুসারে বৈঠক চলাকালীন আসর ও মাগরিবের নামাজে বিরতি দেওয়া হয়। এশার নামাজের জন্য কখনো বিরতি দেওয়া হয়নি। তাছাড়া যে কোনো সদস্য এশার নামাজের সময় নামাজ পড়ে নিতে পারেন, কোনো বাধা নেই। উপরন্তু আপনার নোটিশের বিষয়টি বিশেষ অধিকার ক্ষুণ্ণের মধ্যে পড়ে না, তাই 164 বিধিতে আপনার নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরী, কি ব্যাপারে? এটা কি পয়েন্ট অফ অর্ডার নাকি? গুরুত্বপূর্ণ। আর্টিকেল 36 আমি দাঁড়িয়েছি জনগণের চলাফেরার প্রশ্নে, যে মৌলিক কত বিধি মাননীয় সদস্য? আর্টিকেল 36 সংবিধানের 36। মাননীয় স্পিকার, আপনি অনুমতি দিলে আমি একটু সংক্ষেপে বলে নিতে পারি। বলুন। মাননীয় স্পিকার, আমাদের এটা স্বাভাবিক কথা, আমরা সবাই চলি, সংবিধান আমাদেরকে সেই রাইট দিয়েছে। কুমিল্লা কালকে আমি ছিলাম, কালকে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন সরকারি কর্মকর্তা, কাস্টমের নবীন অফিসার দেখার মতো, তাকে সরকারি ডিউটিতে গিয়েছিল চট্টগ্রামে, পরশু রাত্রে আসার পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে বাড়ি যাওয়ার পথে রাস্তাতে নেমে। আমি পুলিশকে যোগাযোগ করেছিলাম, বিষয়টি এটি। আমাদের সরকার গভীর তেল সংকটকে নিয়ন্ত্রিত করেছে, ইনশাল্লাহ মানুষের এখন আর অভিযোগ নেই। আর আমাদের উত্তর এই দিকের ওরও বারবার দাঁড়ানোর সুযোগটা কিছু সীমিত হয়েছে, কিন্তু একটি ভুল বোধহয় হয়ে গেছে। সেটা হলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত্র পর্যন্ত থাকার সুযোগ নেই। এই লোকটি নির্দয়ভাবে নিহত হয়েছে। কাস্টম কর্মকর্তা, কুমিল্লা মানুষ তাকে পছন্দ করে, কালকে এই মৃত্যুর ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই ব্যাপারটি পুলিশের তেল রেশন, আইন শৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইন শৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এতে আমাদের জনগণের নির্বিঘ্নে চলাচলের সমস্যার সৃষ্টি হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আচ্ছা, মাননীয় সংসদ নেতা কিছু বলতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। আরেকটি পয়েন্ট অফ অর্ডার আমি
বলা উত্থাপনের জন্য অনুমতি দিচ্ছি। মোহাম্মদ নাজিবুর রহমান, মাননীয় সদস্য, পাবনা 1। স্পিকার, আমি যে বিষয়টি রেজ করতে চাচ্ছিলাম 274 বিধিতে, গত কয়েকদিন আগে অনলাইন মিডিয়াতে একটি রিপোর্ট এসেছে যার মুদ্রা কথা সরকার 2 লক্ষ টন ডিজেল আমদানি করছেন বিনা টেন্ডারে। এটার ব্যাপারে সিরিয়াস প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আমি ব্রিটেনে যেই ল ফার্মে ল চেম্বারে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করতাম, আমার এক কলিগকে নাকি এই কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমার প্রথম যে বিষয়টি আমি বলতে চাই, এটি সম্পূর্ণ মিথ্যা একটি অপবাদ। আমার চেম্বারের কোনো কলিগ এক্ষেত্রে কোনো টেন্ডারে অংশগ্রহণ করেছেন কিংবা পেয়েছেন এরকম কিছু আমি পাইনি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো এটার বিষয়ে যে অপপ্রচার চলছে, এই ব্যাপারে মাননীয় জ্বালানি মন্ত্রী যিনি আছেন তার একটু সুস্পষ্ট ব্যাখ্যার দাবি রাখে। 2 লক্ষ টন জ্বালানি তেল কিভাবে আমদানি হলো, কোনো এক্ষেত্রে কোনো যেই স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে কিনা এই বিষয়টি জানানো দরকার, যাতে জানতে চায়। 3 নম্বর যে বিষয়টি, মাননীয় জ্বালানি মন্ত্রী একটি বিষয় উত্থাপন করেছেন আমার এলাকার ব্যাপারে। তিনি বলেছেন আমার নির্বাচনী এলাকা সাথিয়া, সেখানকার নাকি এক জামাত নেতার কাছ থেকে তেল উদ্ধার করা হয়েছে, তাকে সেখান থেকে তেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আমার যেটা বক্তব্য, সে যে রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে সেখানে আরও 7-8টি জায়গার থেকে তেল উদ্ধার করার কথা বলা হয়েছে, কিন্তু যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাদের কারো পরিচয় সেখানে বলা হয়নি। শুধুমাত্র সাথিয়ার কথা বলা হয়েছে, সেখানে নাকি জামাত নেতার কাছ থেকে তেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মাননীয় স্পিকার আমি খোঁজ খবর নিয়েছি। যার কথা বলা হচ্ছে জনাব আলাউদ্দিন, আমার সাথিয়া নির্বাচনী এলাকার একটি ইউনিয়নের তিনি বাসিন্দা। সেই জনাব আলাউদ্দিন জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দর, কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কেউ নন, জামাত ইসলামের তিনি সদস্যও নন। যেটা হয়েছিল সেখানে তিনি তেল ব্যবসা করেন। তিনি 2 ড্রাম তেল নিয়ে এসেছিলেন, 200 খুব সম্ভব 465 লিটার তেল তিনি নিয়ে এসেছিলেন। সেটা যখন উদ্ধার করা হয়, স্থানীয় লোকজন তখন বাধা দেয় এবং বলে যে এই তেল আমাদের জন্য আনা হয়েছে, একটু অপেক্ষা করেন, জামাতের যিনি আমির আছেন তিনি আসবেন, তখন এটা ফয়সালা হবে। জামাতের আমির সেখানে জানও নাই, এ ব্যাপারে তিনি কোনোভাবে অবহিতও নয়। কিন্তু যেহেতু জামাতের আমিরের নামের কথা সেখানে উল্লেখ করা হয়েছে, উপজেলা জামাতের আমির, সেজন্য রিপোর্ট করা হয়েছে তিনি জামাতের সংশ্লিষ্ট কেউ, জামাত নেতা। এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য, যারা এর সাথে জড়িত আছে, এটা ইনক্লুডিং যদি আমাদের সম্মানিত বিরোধী দলের নেতাও হন, তার এলাকার লোক হয় কিংবা আমাদের যারা কেউ হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সবার বিচার হওয়া উচিত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদের সংগঠনের সাথে আর কেউ এই ব্যাপারে জড়িত ছিল না। ধন্যবাদ মাননীয় সদস্য। পয়েন্ট অফ অর্ডার, সংবাদপত্রের রিপোর্টের উপরে কিংবা হিয়ার্সের উপরে অমুকে অমুক কথা বলেছে, এসবের উপরে সংসদে কোনো পয়েন্ট অফ অর্ডার গৃহীত হবে না, এটা নিয়ে আলোচনাও হবে না। জরুরি কিছু থাকলে আপনারা সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করেন। সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা আলাপ আলোচনা চালাবো। স্পেসিফিক 2-1টি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সংসদে আলোচনা করার স্কোপ নাই। আমি দিনের কার্যসূচিতে ফিরে যাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা বলুন, এই বিষয়ের উপরে বলেন না, অন্য কিছু বলেন। যে এই বিষয়ের উপরে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি আগেও আরেকদিন বলেছেন যে সংবাদপত্রে প্রকাশিত কোনো বিষয়কে রেফার করে এখানে আলোচনা হওয়া উচিত নয়, কিন্তু দুঃখজনকভাবে সেদিন মন্ত্রী মহোদয় না, প্রতিমন্ত্রী মহোদয় বিষয়টা অবতারণা করেছেন। তিনি কিন্তু সংবাদপত্রের রেফারেন্সেই কথা বলেছেন। দ্যাট ওয়াজ রিয়েলিটি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ওটা কি পয়েন্ট অফ অর্ডার ছিল? উনি কি পয়েন্ট অফ অর্ডারে বলেছিলেন? না, উনি 300 বিধিতে একটা বিবৃতি দিয়েছেন। 300 বিধিতে মন্ত্রীরা যে কোনো সময় বিবৃতি দিতে পারেন। উনি ইট ইজ দেয়ার প্রিভিলেজ। পত্রিকাকেই রেফার করে কথা বলেছেন। আচ্ছা, এটা তাদের প্রিভিলেজ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের নিষ্পত্তি স্থগিত রাখা হলো। পয়েন্ট অফ অর্ডার আর না মাননীয় সদস্য, আমরা দিনের কার্যসূচিতে চলে যাই। আচ্ছা, মাননীয় সদস্য বলেন। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আমি হাউসকে অবগত করছি
গত 24 তারিখ শুক্রবার আমি আমার নির্বাচনী এলাকা 161 নেত্রকোনা 5 আমি আমার সাংগঠনিক কাজে সামাজিক কাজে এলাকায় যাই। কাজ শেষ করে ফেরার সময় আমি একটি ফিলিং স্টেশনে দেখতে পাই প্রচুর গাড়ির ভিড়। তখন আমি স্বাভাবিকভাবে সেখানে দাঁড়ালাম, ফিলিং স্টেশনে আমার গাড়ি রেখে আমি মানুষের খোঁজ খবর নিলাম। ইতিমধ্যেই মাগরিবের আজান হয়ে যায়। আমি ফিলিং স্টেশনের সেখানে নামাজের জায়গা, সেখানে নামাজ পড়তে যাই আমার লোকজন সহ। এই মুহূর্তে বিএনপির কিছু লোক যারা বিএনপির নাম ধারণ করেছে, তারা সন্ত্রাসী, তারা আমার গাড়ির উপরে হামলা চালায়। আমার লোকজন যারা সাউন্ড শুনে আসে তাদের উপরে হামলা করে, শারীরিকভাবে নির্যাতন করে। এবং আমি যে মসজিদে ছিলাম সেই মসজিদে গিয়ে আমাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করে। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। সেই মসজিদের দরজা ভাঙ্গার জন্য বিভিন্ন অস্ত্র দিয়ে তারা দরজার উপর আঘাত করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে মারার জন্য হুমকি দেয় এবং তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। পরবর্তীতে আমি শুনতে পাই যে সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল যাতে আমাকে হত্যা করা হয়। কিন্তু মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজকে মাননীয় স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। না হয় হয়তো আজকে আমার জন্য এখানে শোক প্রস্তাব আনতে হতো এবং আমার জন্য হয়তো আপনারা 1 মিনিট নিরাপত্তা পালন করতেন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আমি আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি আমার এলাকার সংগঠনের কর্মীদের নিরাপত্তা চাই। মাননীয় স্পিকার, এইভাবে আমাকে জনগণ জিজ্ঞেস করেছে যে কি অপরাধে আপনার উপর হামলা করা হলো। আমি অপরাধটা বলতে পারি নাই। মাননীয় সদস্য, আপনার কথা শুনলাম, এখন আপনি আমার কথাটা অনুগ্রহ করে শুনেন। আমি পত্রিকায় দেখলাম যে আপনার এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে। মাননীয় স্পিকার, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছেন তাদের মধ্যে একজন শুধু তালিকাভুক্ত আসামি, বাকিরা সবাই নিরপরাধ। আজকে 9 জনের জামিনে চলে আসছে। আর যারা আসামি ছিলেন তারা সকলেই মিছিল করতেছেন। এই মুহূর্তে আমার কাছে ফোন এসেছে 3টার সময় যে তারা মিটিং করতেছে। ওকে, মাননীয় সদস্য, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় এসপি মহোদয়কে বলেছি যে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তালিকাভুক্ত আসামিদেরকে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার নিরাপত্তা চাই এবং আসামিদের যেন গ্রেফতার হয়, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। আমি আপনার কাছে সহযোগিতা চাই। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন সংসদ সদস্যের উপরে হামলা, এটি কখনোই। আচ্ছা, মাননীয় কে বলবেন? মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে এবং জানাতে চাই যে ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং 2 জন অলরেডি গ্রেফতার হয়েছে, 9 জন গ্রেফতার হয়েছে এবং এটা আরো সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তাদের বিরুদ্ধে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পুরো সংসদ এই বিষয়ে একমত। আপনার এই বিষয়ে যাতে কঠিন ব্যবস্থা নেওয়া হয়, যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরার ব্যাপারে মাননীয় মন্ত্রী ইতিমধ্যে বলেছেন। আপনি ফলাফল দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর উপর গৃহীত নোটিশ সমূহের উপরও আলোচনা স্থগিত রাখা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের আওতায় প্রাপ্ত একটি নোটিশের সিদ্ধান্ত সংসদকে অবহিত করব। নোটিশটি প্রদান করেছেন চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী।
তিনি আলোচ্য বিষয় নিম্নোক্ত সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন। চলমান উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে সারা দেশে তীব্র লোডশেডিং চলমান। এই সমস্যার সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জ্বালানি সংকট ও লোডশেডিং এর মতো বিদ্যুৎ খাতের এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা প্রয়োজন। বিগত সরকারের আমলে করা অনেক বিদ্যুৎ কেন্দ্র কুইক রেন্টাল বা ইন্ডেমনিটি আইনের আওতায় ছিল, যা ক্যাপাসিটি চার্জ নামে রাষ্ট্রের বিশাল আর্থিক বোঝা তৈরি করেছে। এমত অবস্থায় এই ধরনের বিতর্কিত চুক্তিগুলো পর্যালোচনার মাধ্যমে বাতিল করা হোক এবং নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার, বায়ু, বিদ্যুৎ ইত্যাদির উপর অধিকতর গুরুত্ব আরোপ করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যের মুলতবি প্রস্তাবের নোটিশে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নেই। তিনি শুধু আলোচ্য বিষয়টির সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করেছেন। এছাড়াও আলোচ্য বিষয়টির সংক্ষিপ্ত বিবৃতিতে বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। গত 22-26 তারিখে 68 বিধিতে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এমত অবস্থায় কার্যপ্রণালী বিধির 62 বিধিতে প্রাপ্ত মাননীয় সদস্যের নোটিশটি মুলতবি প্রস্তাব হিসেবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কর্মসূচি অনুযায়ী এখন কমিটি গঠন। আমি মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলামকে কার্যপ্রণালী বিধি 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠন সম্পর্কিত তার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত বৃহস্পতিবার সংসদে একটি ঐতিহাসিক দিন ছিল। সংসদের ইতিহাসে খুব কম সংখ্যকবারই সরকারি দল এবং বিরোধী দল একই বিষয়ে একমত হয়েছে। 1991 সালে সংবিধানের একাদশ এবং দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সরকারি দল ও বিরোধী দল একমত হয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় ব্যবস্থায় সরকারের পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন করেছিল। এরপর এই ধরনের ঐকমত্য খুব একটা দেখা দেয়নি। সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ একটি কমিটি গঠন সরকারি দল ও বিরোধী দল একমত হয়েছে। মাননীয় সংসদ নেতা এবং মাননীয় বিরোধী দলীয় নেতা এই কমিটির সমসংখ্যক সদস্যদের নাম প্রস্তাব করেছেন। মাননীয় সংসদ নেতা যেমন বলেছেন, বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তেমনি বিরোধী দলের নেতাও এই সংসদ সকল জাতীয় সমস্যা সমাধানে কেন্দ্রবিন্দু হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন। মাননীয় স্পিকার, আপনি যেমন আশা প্রকাশ করেছেন, সরকার ও বিরোধী দল এভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয় তাহলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে। তাই আমার প্রস্তাব, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে এবং মাননীয় বিরোধী দলীয় নেতার প্রস্তাব মতে সংসদ নেতার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুসারে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান এই নিমিত্তে নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে নিম্নবর্ণিত কার্যপরিধি ও মেয়াদ সহ 10 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। সদস্যবৃন্দ হলেন জনাব ইকবাল হাসান মাহমুদ, 63 সিরাজগঞ্জ 2 সভাপতি, জনাব অনিন্দু ইসলাম অমিত, 87 যশোর 3 সদস্য, জনাব ABM আশরাফুদ্দিন নিজান, 277 লক্ষ্মীপুর 4 সদস্য, জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, 223 শরীয়তপুর 3 সদস্য, জনাব মাইনুল ইসলাম খান 169 মানিকগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ সাইফুল আলম 185 ঢাকা 12 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 45 চাঁপাইনবাবগঞ্জ 3 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল বাতেন 189 ঢাকা 16 সদস্য এবং জনাব মোহাম্মদ আবুল হাসনাত 252 কুমিল্লা 4 এবং জনাব মোহাম্মদ আবুল হাসান 233 সিলেট 5 সদস্য। এই কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ,
মাননীয় চিফ হুইপের উত্থাপিত প্রস্তাবের উপর সংসদের সিদ্ধান্ত প্রয়োজন। কার্যপ্রণালী বিধির 292 ও 293 বিধি অনুযায়ী সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি আমি এখন সংসদের ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বর্ণিত কার্যপরিধি ও মেয়াদ সহ কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় সম্পর্কে সংসদে সুপারিশ সহ রিপোর্ট প্রদান করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হল। এই কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে দি মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, দি মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, দি মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্য, আপনি কি আপত্তি করবেন? উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিলটি যেখানে আপত্তি, তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। শুধু একটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে জাতীয় সংসদের যিনি সম্মানিত নেতা রয়েছেন তার কৌশলী দৃষ্টিভঙ্গি, দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমানে অর্থনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনা প্রয়োজন। এখানে মাননীয় স্পিকার, আমরা সবাই জানি, আপনিও জানেন, মাননীয় বিরোধী দলের নেতার একটা ভূমিকা ছিল। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সংসদ নির্বাচনের আগেই একটি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যদি বিরোধী দলেও থাকি তাহলে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না, এবং একই সাথে প্লটের কথাও বলা হয়েছিল। এখন যে বিষয়টি আইনগতভাবে রূপ নিতে যাচ্ছে, সেখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতিতে যদি আমরা ন্যায় বিচার, ন্যায় ইনসাফের কথা বলি, তাহলে বিরোধী দলীয় নেতার কথাটিও এখানে যুক্ত হওয়া, তার বিবৃতি এবং তার যে সিদ্ধান্ত, এটা আসাটা আমি মনে করছি জরুরি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটাকে তো কোনো আপত্তি বলে আমার মনে হচ্ছে না। আপনি কি আপত্তি করেছেন নাকি কারো নাম মেনশন করার জন্য? বিলে তো নাম মেনশন করা যাবে না। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো, দলের নেতারা এই সংসদের বাইরে যা কিছু কথা বলেন, সেটা রাজনীতির ব্যাপার। যখন আইনের প্রশ্ন আসবে, মাননীয় স্পিকার, বিলটা উত্থাপন করেন পাবলিক পলিসি হিসেবে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী। এটা কোনো প্রাইভেট বিল যদি হতো, তাহলে ওনার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতার দূরদৃষ্টি সম্পর্কে উত্থাপন করতে পারতেন। সেটা ওনার একটা প্রিভিলেজ অ্যান্ড রাইট। আমরা পার্লামেন্টের প্রথম পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে সরকারি দলের পার্লামেন্ট সদস্যদের মিটিংয়ে এটা উত্থাপন করার জন্য বলেছিলেন,
এবং সেই অনুসারে আমরা উদ্দেশ্য এবং কারণ সংবলিত এই বিবৃতি তৈরি করেছি। এই পার্লামেন্টে উনাদের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি। মাননীয় স্পিকার, নেভারদিলেস উনারা যেহেতু তুলেছেন, মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে উনার নামটাও যদি এর সাথে সংযুক্ত হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই মাননীয় স্পিকার। সেই কারণে আমি উনার মালিক জনগণের সাথে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। এর প্রেক্ষিতে মাননীয় সংসদ নেতা দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠা কল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। The Members of Parliament Remuneration and Allowance Amendment Bill 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে The Members of Parliament Remuneration and Allowances Amendment Bill 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধন কল্পে আনিত দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তনা এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি, যা দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামে অভিহিত হয়েছে, উক্ত বিলটি উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো।
মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৭। আপনার সময় ৬ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমত এই জিনিসটা বলা দরকার, আজকে আমার এখানে থাকার কথা ছিল না, আমার এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখারও কথা ছিল না। আমার মরহুম বাবা